দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই কি হয়েছে? জোজো, জোজো কোথায়? ভাইবো আমার জোজোটাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে, কোথাও খুঁজে পাচ্ছি না আমি। জোজো বাড়িতেই কোথাও লুকিয়ে নেই তো? না রে মিলি, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, জোজো কোথাও নেই। কিন্তু জোজো তো এরকম দুষ্টুমি করে না। কোথায় যে গেল জোজো? জোজো? কিন্তু জোজো তো খুব একটা দুরন্ত না যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আচ্ছা বলছি তোমরা কেউ বাইরেটা খুঁজে দেখেছো? না, আমরা তো বাড়ির মধ্যে তন্ন তন্ন করে খুঁজছিলাম, এদিকে দিদিভাইকেও সামলাচ্ছিলাম। যার ওকে খোঁজার কথা তাকে দেখো বসে বসে ফোন ঘেটে যাচ্ছে। ভাইবো আমার আর ভালো লাগছে না রে, আমার ছেলেটাকে যে করে খুঁজে দে রে আমার ছেলেটাকে। দিদি ভাই, দিদি ভাই তুমি এরকম করো না, জোজোকে আমরা ঠিক খুঁজে পাবো। কিন্তু আর কারোর উপর ভরসা করলে হবে না। আমি না একবার অর্জুনকে ফোন করি, বুঝলে? এই দাঁড়াও, অর্জুনকে কিন্তু আমি এই বাড়িতে ঢুকতে দেবো না। গলাটা না নামিয়ে কথা বলো। যদি জোজোকে না খুঁজে পাওয়া যায় না, আঙুলটা কিন্তু সবার আগে তোমার দিকেই উঠবে, মনে থাকে যেন সেটা। জোজো আমি নতুন মামি। এই তো জোজো, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আয় দেখি এদিকে, আয় এদিকে, কিচ্ছু হবে না, আমি আছি তো। জোজো, জোজো কোথায় চলি বাবা? দেখেছো কেমন তেঁদর বাচ্চা এখানেই ঘাপটি মেরে লুকিয়েছিল, আর সারা বাড়ির লোকেদের নাকানি চমনি খাওয়াচ্ছে। জোজো ভয় পেয়েছে, মার খাওয়ার ভয় খেয়েছে, আর সেই জন্যই ও লুকিয়ে পড়েছিল। কে জোজোকে মারার ভয় দেখিয়েছে বলো? দিদি ভাই, দিদি ভাই চুপ করে থেকো না, ভয় পেও না। তুমি যদি কিছু জেনে থাকো ওকে কে ভয় দেখিয়েছে আমাকে বলো। ওই পচা বাবা আমায় ভয় দেখিয়েছে। ও আমাদের দুজনকে বকেছে, জানো নতুন মামি? একদম মিথ্যা কথা বলবি না, তোকে। খবরদার, তুমি কিন্তু জোজোর দিকে আর এক পাও এগোনোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না বলে দিলাম। জোজো ও তোমায় কি করেছে বলো? জোজো কি হয়েছে? ভয় পেও না জোজো, বলো। আমি হামি খেতে গেছিলাম, সরিয়ে দিয়েছে ছেলে। রাতে আমাদের খাটেও শুতে দেয়নি, জানো? নিজে একা একা বড় খাটে শুয়েছে। আমার ঠান্ডা লাগবে বলে মা আমাকে সোফায় শোয়ালো, আর মা নিজে মাটিতে শুলো। সকালবেলা গুড মর্নিং বলতে গেলাম, আমি খেয়ে আমাকে বকলো। ছি ছি অনুজ, তুই নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছিস? একটা ছোট বাচ্চা, আর তাছাড়া ও তো তোর নিজের ছেলে। কেউ আমার ছেলে নয়, একটা রাস্তার ছেলে, আর এটা একটা মাথা খারাপ মহিলা, আর ওদের দুজনকেই আমি অ্যাকসেপ্ট করব না। আর একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে নাও, আমার ঘরে আজ থেকে আর হাওয়াতে পাবলিক অ্যালাউড নয়। ছি, আমরা ভাবতেও লজ্জা করছে যে তোকে আমি জন্ম দিয়েছি। চন্দ্রা, চন্দ্রা তুমি কেন বলনি যে ও তোমার সঙ্গে এরকম পশুর মতো ব্যবহার করেছে? মা প্লিজ, তুমি অ্যাটলিস্ট ওর হয়ে সালে শিখিও না প্লিজ। একদম চুপ। তোর এই উদ্ধত না তোর পতনের কারণ হবে। চন্দ্রা, আমি তোমায় বলে দিচ্ছি, ও যদি কোনোদিন এরকম পশুর মতো ব্যবহার করে তুমি আমাকে বলবে। আর বলতে হবে না মামুনি, আমার ভাইয়ের বউ চলে এসেছে, আমি আজই বাড়ি চলে যাব। আমাদের বাড়ি নিয়ে চলো না নতুন মামি, এখানে থাকতে ভালো লাগছে না, নিয়ে চলো না। দিদি ভাই, এতগুলো বছর পরে বাড়িতে তোরা ফিরে এলি,
তোর ছেলের এই বাড়িতে তো অধিকার আছে, সেটা ছেড়ে তোরা কেন চলে যাবি? আমার ছেলেটাও মানুষ, তাই বলে তোমরা কেন নিজেদের বঞ্চিত করবে চন্দ্রা? না চন্দ্রা, তা হয় না। 9 বছর আগে যখন আমি অনুজের থেকে আলাদা হয়েছিলাম, প্রত্যেকটা মুহূর্ত আমি রোজ ভেবেছি কবে আবার আমি ওর সঙ্গে সংসার করব। তারপর জোজো হলো, তখনও আমি রোজ ভেবেছি কবে আমার জোজোটা ওর বাবার ভালোবাসা পাবে। আমি তো ভেবেছিলাম স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকাটাই বোধহয় স্বর্গ। সেই জন্যই অনুজকে পাওয়ার জন্য এ বাড়িতে আসার জন্য আমি উন্মাদের মতো করেছি। মা, দিম্মা, মামা, মামিদের সব সময় আমি উত্তেজিত করেছি, এত বিড়ম্বনা দিয়েছি ওদের যে কতগুলো দিন ওদের খাওয়া হয়নি। আমি জানি, রাস্তায় অনুজকে দেখে আমি ওকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছি, 2 হাত পেতে ওর কাছে ভিক্ষে চেয়েছি যাতে ও আমাকে ফিরিয়ে নেয়, কিন্তু বারবার আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তারপর ভাবরির বউ ভাতের দিন যখন ভাই আর ভাইয়ের বউ আমাকে এ বাড়িতে রেখে গেল, তখনও তো ও আমাকে মানতে চায়নি। তবুও আমি ভেবেছি যে বাড়িতে ফেরার জন্য আমি এতগুলো বছর ধরে আকুলি বিকুলি করেছি, হয়তো এ বাড়িতে ফিরে সবটা ঠিক হয়ে যাবে। আমার বর আছে এখানে, একবার যখন এখানে ফিরতে পেরেছি, একবার চেষ্টা করে দেখি না, সময়ের সাথে সাথে হয়তো সবটা ঠিক হয়ে যাবে, হয়তো এটাই আমার ভালো থাকার শুরু। কিন্তু এই একদিনের মধ্যে আমার সমস্ত মোহ ভেঙে চুরমার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে ভালো থাকার এটাই একমাত্র পথ নয়, বিয়ে করা সংসার করাই মেয়েদের একমাত্র পথ নয়, আরো অনেক পথ আছে মেয়েদের ভালো থাকার। এই আমি, আমার ছেলেটা, আমরা তো আমাদের মামা বাড়িতে খুব ভালো ছিলাম রে, সবাই তো আমাদের মাথায় করে রাখতো, কিন্তু এই বাড়িতে এই মামুনি আর কাকুমনি ছাড়া কেউ আমাদের এই বাড়িতে চায় না। যে অনুজের জন্য এই শ্বশুর বাড়িতে আসা, সেই তো চায় না। আমি বুঝে গেছি রে, অনুজ বদলাবে না। আমি তো ভালোবাসার আশায় এ বাড়িতে এসেছিলাম, এখন প্রতিটা সময় বুঝতে পারছি এ বাড়িতে ভালোবাসাই নেই, এখানে আমি শুধু লাঞ্ছনা পাবো আর কিচ্ছু পাবো না। পারলাম না, জোজোকে শেষ পর্যন্ত আগলে রাখতে পারলাম না, কিন্তু আমাকে তো এখানে টিকে যেতে হবেই। সব থেকে বড় কথা হলো, আমার এ বাড়িতে আসার প্রধান কারণ ছিল আমার জোজো। আমার জোজো সব সময় বলেছে স্কুলে ওর সব বন্ধুদের বাবা আছে, আমার বাবা কেন নেই মা? আমি ভেবেছিলাম বারবার আমাকে ফিরিয়ে দিলে অনুজ নিজের সন্তানকে কখনো ফেরাতে পারবে না, কিন্তু এখানে আসার পর থেকে অনুজ যে দুর্ব্যবহারটা জোজোর সাথে করছে, ও তো রীতিমতো ভয় পেয়ে গেছে। শাসন তো ওকে ও বাড়ির সবাই ও করতো, দুষ্টুমি করলেই ও বাড়িতেও বকা খেয়েছে, কিন্তু ও তো কোনোদিন এত ভয় পায়নি, কারোর জন্য তো কোনোদিন ও লুকিয়ে পড়েনি। ও বাড়িতে সবাই ওর প্রাণ, আর ও সবার প্রাণ। আজ সকালেই জোজোটা বলেছে আমি এ বাড়িতে থাকবো না মা, আমার ভালো লাগছে না। আমি জানি এটা আমার শ্বশুর বাড়ি, এটাই আমার সংসার, কিন্তু যে বাড়িতে আমার সন্তান ভালো নেই, থাকবো না আমি সে বাড়িতে। আমার সন্তান আমার কাছে সবার আগে। ভাইবো, বল না রে ভাইবো, আমি ঠিক ডিসিশন নিয়েছি তো? ও বাড়িতে ফিরে যাওয়াটা ঠিক হবে তো রে? জোজো, হাই। দিদি ভাই, তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। ওই বাড়ির দরজা তোমাদের জন্য সবসময় খোলা, তোমাকে এই বাড়িতে থাকতে হবে না, তুমি চলো আমার সাথে। জোজো, হাই, চলে। আরে তোরা সত্যি সত্যি চলে যাবি? হ্যাঁ জোজো, প্রণাম করো। ইচ্ছে করছে তোদের আটকে রাখি জোর করে, কারোর জন্য না হোক, অন্তত আমার জন্য। আমি অক্ষম,
পারলাম না তোদের আটকে রাখতে। কেন পড়ে থাকবি তোরা এখানে বল? তোরা চলে যা। তোর অত সুন্দর মামার বাড়ি আছে, মা আছে, মামা আছে, মামিরা আছে। তোরা চলে যা, সমস্ত পুরনো কথা ভুলে যাস। তোরা নতুন করে জীবন শুরু করিস, সুস্থ জীবন শুরু করিস। আমি বরঞ্চ মাঝে মাঝে গিয়ে তোদের দেখে আসবো। এই ড্রামাটা টলারেট করে নিলে অ্যাটলিস্ট এই মহিলাটা ঘাট থেকে নামবে। থ্যাংক গড। অনুজ, আমি তোমাকে ক্ষমা করে দিয়ে গেলাম। চল। এই কি বললি? তুই আমাকে ক্ষমা করবি? তোর মতো একটা নষ্ট মেয়ে। অনুজ, অনুজ, তুই কাকে কে মা বলছিস? দেখো, তুমি এর মধ্যে ও তোকে একটা থাপ্পড় মেরে গেল, তুই সেটা বুঝতেও পারলি না, তাই তোকে আমি মেরে বোঝালাম। একটা অমানুষ, একটাও কথা বলবি না, একটাও কথা। পাপড়ি, তুই শিওর আমাদের সাথে যাবি না ও বাড়িতে? আমি শিওর মিলি, আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই লড়াইটা একাই লড়ে নেব। তোরা সাবধানে আয়। আমরা তো পাশে আছি। চল চলো দিদি ভাই। আমি আমার দিদির মতো অত সহজ মানুষ না। আমি আমার অধিকার ছেড়ে এক পাও নড়ব না। আর ওই ঠগ রাহুল রায় বর্মনকে আমি পথে এনে তবেই ছাড়ব। জোজো, চন্দ্রা, তোরা? আমি নিজেই ও বাড়ি ছেড়ে চলে এসেছি মা। অনুজ আমাকে তাড়িয়ে দেওয়ার আগেই আমি চলে এসেছি। অনুজ আমাদের মেনে নেয়নি মা, এমনকি ছেলেটাকেও না। রাতে ঘরে খাটে শুতে দেয়নি। জোজোকে মারতে গেছিল, এরপর কিসের আশায় ও বাড়িতে পড়ে থাকতাম বলো তো? ওমা, একই কথা, কতটুকু বাচ্চার গায়ে হাত তুলতে গেছিল। কোনোদিনও বদলাবে না ওরা। তো আমি তো ভাবছি যে পাপড়ির সাথে ওরা কি না করবে। পাপড়ির জন্য একদম ভেবো না মেজো মামি। ও খুব শক্ত মনের মেয়ে। ও নিজের অধিকার নিজে বুঝে নেবে, আর হয়তো রাহুলেরও মন জয় করে নেবে। কিন্তু অনুজ কোনোদিন বদলাবে না। ও আর মানুষ নেই গো। আমি এই সিচুয়েশনে দিদি ভাইকে আর ওখানে থাকতে না জোর করতে পারলাম না। চন্দ্রাকে ফিরিয়ে এনে তুমি খুব ভালো কাজ করেছো মিলি। ওই বাড়িতে আর কদিন থাকলে মেয়েটা আরো অসুস্থ হয়ে পড়তো। খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছো। সাহসী সিদ্ধান্ত দিদিভাই নিয়েছে, আমি না। আমি যদি ও বাড়িতে নাও যেতাম, তাও হয়তো দিদিভাই জোজোকে নিয়ে নিজেই ফিরে আসতে পারি। দিদিভাইকে বাড়িতে পাঠানোই ভুল হয়েছে। একদিনের জন্য হলেও দিদিভাই আমাদের জন্য কষ্ট পেয়েছে। ভুল বলছিস। এই একটা দিন যদি আমি ও বাড়িতে না থাকতাম, তাহলে বুঝতেই পারতাম না ভাই, আমার ভালো থাকাটা তোদের সাথে এই বাড়িতে। এই বাড়িটাই বেস্ট। এই বাড়িতে দিম্মা, মামুরা, নতুন মামি, দাদুরা, সব দিদারা আর ঠাম্মা, পিপিরাও সবাই আমাকে এত এত ভালোবাসে। আর এই বাড়িতে সান্টা ক্লজ আসে না, নতুন মামি। মা, আমি এ বাড়িতেই থাকবো, আর কোনোদিন ও বাড়িতে যাওয়ার জন্য বায়না করবো না মা। তুমি আমার উপর রাগ করোনি তো? আমি আর বাবার জন্য বায়না করব না, প্রমিস। ঘরের দিকে যা তো তোরা,
দেখে তো খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। মেজ বৌদি, ওদের ঘরে নিয়ে যাও। এই ঘরে চল, যা চলো ঘরে চলো তো, চল। মা, আই এম সরি। তুমি কি রাগ করে আছো আমার ওপর? রাগ করেছিলাম, তারপরে বুঝলাম তুমি জেনেই করো বা না জেনেই করো, চন্দ্রার অজান্তে চন্দ্রার খুব বড় একটা উপকার করেছো তুমি। ও বাড়িতে চন্দ্রা একটা দিন না থাকলে ওর মোহভঙ্গ হতো না, সারা জীবন একটা আক্ষেপ থেকে যেত। অনুজের সঙ্গে ঘর করা হলো না, জোজো তার নিজের বাবাকে কাছে পেল না। আজ সত্যিটা নিজের চোখেই দেখেছে চন্দ্রা। এবার আমার মেয়ে একা বাঁচতে পারবে, কিন্তু কোনো ভুল ধারণা নিয়েও বাঁচবে না। হয়তো দেখো ভবিষ্যতে আমার চন্দ্রাটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেঁদো না, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, একটা জিনিস দেখাবো। কোথায় নিয়ে যাবে তুই আমাকে? চলো 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 বলছি। আরে এসো না, এসো এসো, চলো মুশকিল, বলবি তো কোথায় নিয়ে যাচ্ছিস? তুমি বলো কোথায় নিয়ে যাচ্ছ? আরে শুনলাম তোমার দিদি নাকি এই বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি গেলে না? আরে এই বাড়িতে থেকে তুমি তোমার দিদির থেকে তো আলাদা কোনো ট্রিটমেন্ট পাচ্ছ না, একই ট্রিটমেন্ট পাচ্ছ। সেম লেভেলে অপমান বা একটু বেশি। এই পাপড়ি তাহলে কি ধরে নিতে হবে যে তোমার ওই মাথা খারাপ দিদির তবু আত্মসম্মান বোধ আছে, আর তোমার সেটাও নেই? না মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি, কিউরিওসিটি। অবশ্য তুমি যা লোভী, তুমি লোভের বশে এই বাড়িতে থেকে গেলে না তো? ওই অন্য কোনো প্ল্যান আছে? মে আই নো পাপড়ি? আসলে কি বলতো রাহুল, আমার দিদি না খুব ভালো করে বুঝতে পেরে গেছে এই যে তোমার দাদা অনুজ রায় বর্মন অনেকটা কুকুরের লেজের মতো, কোনোদিন শোধরাবে না। ঠিক করেছে বাড়ির থেকে চলে গিয়ে। ওটা বুঝতে পেরে গেছিল যে ওর এখানে কোনো ভবিষ্যৎ নেই। তবে একটা জিনিস আমার খুব মনে হয়, খুব বিশ্বাস করতে ইচ্ছে করে, জানো তো, তোমার এখন একটা পাল্টানোর সুযোগ আছে, একটা হোপ আছে। সিনেমার ডায়লগ দিচ্ছ? বলিউড বধূ পতিব্রতা বরকে ভালো মানুষ করার জন্য ফিল্মি জ্ঞান দিচ্ছে। আমি কোনো সিনেমার ডায়লগ দিচ্ছি না, আমি নিম্মার কাছ থেকে এই বাড়ির পাস্ট সম্পর্কে যতটুকু শুনেছি সেটা থেকে আমি বুঝতে পেরেছি তুমি পরিস্থিতির শিকার। এই পরিস্থিতিতে পড়ে তুমি যেরকম ভাবে দাদাভাইকে নিজের শত্রু বানিয়ে নিয়েছো, না নিজে শান্তিতে আছো না আমার দাদাভাইটাকে শান্তিতে থাকতে দিচ্ছ। আসলে কি বলো তো রাহুল, তোমার জেঠুমণি উনি যে শত্রুতাটা শুরু করেছিলেন সেটা তোমার মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যেতে চাইছেন, তোমাকে বোরে বানিয়ে। কিন্তু তুমি তুমি তো ডিনায়ালে আছো, তুমি তো বুঝতেই চাইছো না যে উনি তোমাকে ব্যবহার করছেন। আমার দাদাভাই না তোমাকে ঘেন্না করে রাহুল, আসলে ওর কিচ্ছু করার নেই, তুমি ওর সাথে যা যা করেছো তারপর সত্যি তোর তো তোমায় ঘেন্না করারই কথা। কিন্তু এটা আমি বিশ্বাস করি, জানো তো রাহুল, তুমি যদি একবার দাদাভাইয়ের সামনে গিয়ে সবটা এক্সপ্লেন করো, ওকে সবটা বুঝিয়ে বলো, তুমি নিজে রিয়েলাইজ করো, আমার দাদাভাই তোমাকে ক্ষমা করে দেবে, দেখবে তোমাকে বুকে জড়িয়ে ধরবে রাহুল। ক্ষমা মাই ফুট। আমি রাহুল রায় বর্মন পাপড়ি, কোনো পেটি গুন্ডার ক্ষমার তোয়াক্কা আমি করি। আমার কথাগুলোকে এখন তাচ্ছিল্য করছো তো? তোমার এই দম্ভ লাইমলাইট এগুলো কিন্তু আর বেশি দিন থাকবে না।
আমার মনে হয় সেটার আভাস তুমি পেতে শুরু করেছো, তাই না রাহুল? ভয় দেখিয়ে, জুলুমবাজি করে, অত্যাচার করে অন্যের জিনিসকে নিজের বলে সেটা কিন্তু বেশি দিন রাখা যায় না রাহুল। তুমিও পারবে না। তোমার এই দ্য রাহুল রায় বর্মন ইমেজটা, এটা কিন্তু তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। তুমি তোমার সব লিমিট ক্রস করে যাচ্ছ। তুমিও। আর সেই জন্যই তোমাকে আমি ওয়ার্ন করছি, সেটা যাতে বেঁচে যায় সেই জন্য তোমাকে আমি ওয়ার্ন করছি রাহুল। এখনো তোমার কাছে সময় আছে, প্লিজ নিজেকে সংযত করো, সৎভাবে ভালো কাজ করো, তুমিও পারবে। প্লিজ রাহুল। কি বলে গেল? আমি কন্টেন্ট চোখ বন্ধ করে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? চলো না তুমি। ও কিছুই বলে না, কেউ কিচ্ছু বলবে না আমাকে। কি আশ্চর্য, পড়ে যাবো তো এবার। বাবা রে বাবা, কোথায় নিয়ে এসেছিস বলতো? রায় বর্মনদের ফ্যাক্টরির সামনে কেন নিয়ে এসেছিস তোরা? মা, তোমাকে দেওয়া একটা কথা আমি রাখতে পেরেছি, এটা আর রায়বর্মন ফ্যাক্টরি নয়, এটা আবার সান্যাল ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। হ্যাঁ মা, এটা তোমার কোম্পানি, আমার বাবার কোম্পানি।